আপনার পাঠান ভাই মিস্টার ভেন্সের বিষয়ে যে কথাগুলো বললেন, সবগুলোর সাথে আমি একমত। তার সাথে আমি কিছু অ্যাড করতে চাই। দেখেন, এই ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট মিস্টার ভেন্স হবেন, এইটা তখন একটা মোটামুটি ব্যালেন্স করার জন্যই তারা করেছিলেন, যে ট্রাম্প একটু পাগল মানুষ, তার তো এলোমেলো, আর জেডি ভেন্স উনি একটু শান্ত, উনি একটু তো যাতে একজন আরেকজনকে একটু ব্যালেন্স করতে পারেন। একই সাথে জেডি ভেন্স তো এই যুদ্ধের পক্ষের মানুষ নয়, উনি তো এই যুদ্ধটা চান নাই। এবং ট্রাম্পের হুম। যে কিচেন ক্যাবিনেট, বিশেষ করে ইসরায়েলি লবিং এর যারা, ওই যে 4-5 জন, ওই যে স্টিভ হুইটকপ, তারপরে জ্যারেড কুশনার, তারপরে যে তার ডিফেন্স সেক্রেটারি হেডসেক, তারপরে মার্কো রুবিও, এবং সেক্রেটারি আপনার স্পিকার, ইউএস পার্লামেন্টের স্পিকার। তো এরা, যে ডিফেন্স কিন্তু এই ট্রাম্পের এই ট্রাস্টি গ্রুপের ভেতরে নাই, এবং এবং ইসরায়েলি লবিং এর অংশও না। তো এ কারণে হুম। আমার একটা ধারণা যে এখানে জেডি ভেন্সের সাথে ট্রাম্পের একটা গ্যাপ হয়ে গেছে, এই যুদ্ধ নিয়ে একটা বড় গ্যাপ হয়ে গেছে। আর ইসরায়েলও চাচ্ছে না যে ডিফেন্স এই নেগোসিয়েশনে থাক। একই সাথে আমার একটা ধারণা যেটা হলো যে, এটা আমি আমেরিকারই একটা পত্রিকাতে দেখেছিলাম, যে জেডি ভেন্স হলো তার ফিউচার পলিটিক্যাল ক্যারিয়ার নিয়েও খুব উদ্বিগ্ন, যে এই যে ট্রাম্পের এই যুদ্ধের সাথে নিজেকে এইভাবে জড়িয়ে রাখা মানে তার ফিউচার পলিটিক্যাল ক্যারিয়ারটাকে একেবারে শেষ করে দেওয়া, মানে হুম। ট্রাম্পের এই প্রসেসের সাথেই থাকায়। তো এই কারণেই জেডি ভেন্স নিজেও দূরে চলে যেতে চাচ্ছেন। এই বিষয়ে খবর আছে, এই বিষয়ে খবর আছে। এর ভিতর আরেকটা সারপ্রাইজিং খবর যেটা জানলাম, সেটা হলো যে ইসরায়েল চেষ্টা করেছিল, মোসাদ চেষ্টা করেছিল আল আকসা মসজিদে, জেরুজালেমের আল আকসা মসজিদে বোম্বিং করতে। এর কাছাকাছি হুম। বোম্বিং তারা করেছিল, এবং তারা চেষ্টা করেছিল এবং প্ল্যান করেছিল যে আল আকসা মসজিদটাকে উড়িয়ে দিবে, আহ, এবং এটা ইরানের উপরে দায় চাপাবে এবং একটা কিছু। বাট এই বিষয়টা নাকি সিআইএ জানতে পেরে আপনার ইসরায়েলকে থামিয়েছে, যে খবরদার এটা করতে যাও না। মানে তারা তার মানে ইসরায়েল এখন এই ডেসপারেট অবস্থায় আছে, ইসরায়েল এখন এই ডিসপারেট অবস্থায় আছে। তো এখন একটা বড় ভয় দেখা গেছে, যেটা হলো, যে ভয়টা আমিও সবসময় পাই, যে আহ, মানে ইসরায়েলেরও তো পিছনে যাওয়ার পথ নাই। এখানে কিন্তু মানুষের ভিতরেও দুইটা পোলারাইজেশন দেখা যাচ্ছে। আমি যদি ইসরায়েলের কথা বলি, ইসরায়েলের ওই যে আমি সবসময় যেটা বলি, এটা আমি তো ওদের পত্রিকা থেকেই পেয়েছি, এটা ওই যে আলট্রা হুম। অর্থোডক্স গ্রুপ, যেটা 15%, এই আলট্রা অর্থোডক্স গ্রুপটা কিন্তু ইয়াংদের ভিতরে বেশি, এবং হুম। ইয়াংদের ভিতরে বেশি, এবং হিসাব করে দেখা গেছে যে 25 বছর বয়সের, 25-এর নিচে যাদের বয়স এখন, তাদের ভিতরে এই আলট্রা অর্থোডক্স গ্রুপটা আপনার 25 থেকে 30%। অন্যদের ক্ষেত্রে সব মিলে 14%, বাট 25-এর নিচে যাদের বয়স, তাদের ভিতরে এটা হলো প্রায় 25 থেকে 30%। এবং দেখা গেছে যে 2040 সালের উপর পরে নাকি এই আলট্রা অর্থোডক্স গ্রুপটাই 40%-এর উপরে হয়ে যাবে, আর দুই হাজার হুম। পঞ্চাশ হুম। সালের উপরে 50% হয়ে যাবে। তার মানে ইসরায়েলের ওই এক্সট্রিম গ্রুপটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। একই সাথে হুম। আমেরিকার কথা যদি বলি আমরা, আমেরিকার এটা তো গত সপ্তাহে অনেকগুলো জরিপে এসেছে, সিএনএন এর জরিপে এসেছে, যে আমেরিকাতে এই মুহূর্তে 50-এর নিচে যাদের বয়স, তাদের উপরে, তারা ইসরায়েলকে পছন্দ করে না। তাদের ভিতরে একটা প্রচন্ড ইসরায়েলি বিদ্বেষ, ইহুদি বিদ্বেষ চলে এসেছে, এবং এই বিষয়টা আস্তে আস্তে বাড়ছে। এবং তার থেকে বড় কথা, হুম। রিপাবলিকানদের ভেতরেও যারা ইয়াং, তারা ইসরায়েলকে ফ্রেন্ড মনে করছে না এখন আমেরিকান। তো এই আমেরিকার তার মানে আমরা যেটা দেখতে পাচ্ছি, যে আমেরিকাতেও আস্তে আস্তে ওই মানে ইসরায়েলের সাথে আমেরিকার যে আনকন্ডিশনাল একটা বন্ডিং, এই বিষয়টা আস্তে 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 কমতে থাকবে। মানে ইসরায়েলের জন্য লাইসেন্স ফর এভরিথিং, এই বিষয়টা আস্তে আস্তে কমতে থাকবে, এবং ইসরায়েলেরও ওই মানে আলট্রা অর্থোডক্স গ্রুপটা আস্তে আস্তে বাড়তে থাকবে। তো এটা নিয়েও একটা গ্রুপ বলছেন যে এই যুদ্ধে হয়তো এমন একটা পরিস্থিতিও এখন দেখা যেতে পারে, যে যে ট্রাম্পের তো অপশন নাই, ট্রাম্প হয়তো এই যুদ্ধটা শেষ করতে চাইবেন এবং নতুন করে শুরু করতে চাইবেন না, এই যে বিভিন্ন কারণে যে ফ্যাক্টর গুলো আমরা বললাম। তো হুম। হয়তো ইসরায়েল হয়তো একাই যুদ্ধটা চালিয়ে যাইতে চাইবে, যদিও সে হুম। ক্যাপাবল না, বাট একাই যুদ্ধে চালিয়ে যেতে চাইবে। অথবা ইসরায়েলের ডার্টি ট্রিক্স যতগুলো আছে, এইগুলা সে অ্যাপ্লাই করার চেষ্টা করবে। তো এর ভিতরে গতকালকে না আজকেই আমি এটা ফ্রান্সের প্রেসিডেন্ট যে ম্যাক্রো, তার দুটা স্টেটমেন্ট দেখলাম, যে সে বলছে যে তার মানে
তার মানে ইউরোপ মোটামুটি ভাবে মানে একমত হয়ে আছে, তারা রেডি হয়ে আছে যে হরমুজটা যদি ইরানের কন্ট্রোলে থাকে, এবং ইরানের টার্মস এন্ড কন্ডিশনে টোল দিয়েও যদি সেখান থেকে তেল আমদানি হয়, এতে ইউরোপের আপত্তি নাই। এবং হুম ম্যাক্রো এটাও বলেছেন যে লেবাননে যে সমস্যাটা চলছে এই সমস্যাটার সমাধান দরকার, এবং এই সমস্যাটার আইডিয়াল সমাধান হলো যে টু স্টেট থিওরি, যেটা অনেক আগে থেকেই আছে, যে ফিলিস্তিনের সাথে টু স্টেট থিওরি, এবং 67-এর যে বাউন্ডারিটা ছিল। তো এই বিষয়গুলো তার মানে ইউরোপ ইউরোপে কিন্তু ওই যে একটা ভোটাভুটিও হয়েছে, এটা আজকে না গতকালকে যেন, ইসরায়েলকে আপনারই করার জন্য। আলটিমেটলি ওটা জার্মানি ভেটো দিয়েছে বলে ওটা হয় নাই, জার্মানি এবং ইটালি। তো হুম তো এই তার মানে এই সমস্ত বিষয়গুলো আছে, এই সমস্ত বিষয়গুলো আছে। তো এর সাথে আবার একটা অ্যালার্মিং বিষয়ও আছে, যে যেটা আমি গতকালকে দেখলাম যে আহ, গত প্রায় 20-25 দিনের ভিতরে সারা বিশ্বের, এটা অস্ট্রেলিয়াতে আছে, জাপানে হয়েছে, মায়ানমারে হয়েছে, সারা বিশ্বের শুধু এই যুদ্ধের দেশগুলো না, প্রায় 45টা তেল ক্ষেত্রে আগুন লেগেছে এখন এই হুম সারা বিশ্বের। তো এইগুলো কারা লাগিয়েছে, কিভাবে লাগিয়েছে, কারণ এই আলটিমেটলি এই মিডিল ইস্টের তেল, এটা নিয়েও তো একটা বিশাল রাজনীতি চলছে সারা বিশ্বের। তো যেমন আমেরিকাতে কিন্তু এখন মানে প্রচুর কানাডার তেল যাচ্ছে, এটা হয়তো পাঠান ভাই আরো ভালো বলতে পারবেন। তো এই যে সমস্ত বিষয়গুলো, আর একই সাথে লাস্ট যে কথাটা বলে আমি শেষ করছি, যে ট্রাম্পের ট্রাম্পকে নিয়েও কিন্তু আমেরিকাতে অনেক আলোচনা হচ্ছে এখন। তার মানসিক স্বাস্থ্য, তার জনপ্রিয়তা তো সব থেকে লোয়েস্ট অবস্থায় আছে ট্রাম্পের ইতিহাসের। এবং আমি আমার জানা মতে আমি কোনো ইউএস প্রেসিডেন্টের জনপ্রিয়তায় এত নিচে আমি কখনো দেখি নাই। একই হুম সাথে তার যে ডিসিশন মেকিং, যে অ্যাপ্রুভাল পার্সেন্টেজ যেটা আছে, সেটাও কিন্তু এখন সব থেকে নিচে আছে। আর বাজেট তো নাই, এ যুদ্ধে চালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত বাজেটও নাই, তার বাজেট অ্যাপ্রুভালও সে পাচ্ছে না। তো আমি যদি এই সবকিছু মেলাই, তার মানেটা হলো যে ট্রাম্পের কোনো অপশন নাই আসলে। ট্রাম্পের হুম কোনো অপশন নাই। মানে ইনফ্যাক্ট তিনটা দেশেরই আমি কোনো অপশন দেখছি না। ট্রাম্পের কোনো অপশন নাই যুদ্ধ বন্ধ করা ছাড়া। ইরানেরও কোনো অপশন নাই যে যে তাকে কোনোভাবেই ওই সারেন্ডারিং কন্ডিশনে নেগোসিয়েশন টেবিলে যাওয়া, ইরান যেন না যায়, ইরানেরও কোনো অপশন নাই, যে তার থেকে বরং যুদ্ধ ভালো আর কি। আর হুম ইসরায়েলেরও কোনো অপশন নাই যে যুদ্ধ চালিয়ে যাওয়া ছাড়া। তো হুম এ কারণেই আম, এখন এই দড়ি টানাটানির ভিতরে। হ্যাঁ, বুঝি নাই আপা। জি না আমি মানে এই তো পর্বে শেষ করতে বলছিলাম আর কি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, না আমি এখনই শেষ করছি। তো হুম এই কারণেই আসলে আহ, আহ, এই কারণেই আসলে এই যুদ্ধের শেষের বাটনটা তো ট্রাম্পের হাতে। তো এই কারণ এই ইরান তো সার্ভাইভালের জন্য যুদ্ধ করছে, তো যুদ্ধ শেষের বাটনটা তো ট্রাম্পের হাতে। এবং আমার ধারণা আহ, ট্রাম্প বুঝতে পেরেছে যে আসলে যে যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো অবস্থা তার নাই। এ কারণেই সে আমাদের প্রেডিকশন অনুযায়ী এই সিজফায়ারটা বাড়িয়েছে। এবং আমার ধারণা, আমার যেটা প্রেডিকশন, যে আলটিমেটলি রাশিয়া চায়না তারাও ইনভলভ হবে এই নেগোসিয়েশনে, এবং হয়তো একটা নেগোসিয়েশনের দিকেই যাবে আস্তে আস্তে। এবং এই সিজফায়ারটাও হয়তো বাড়বে, আস্তে আস্তে বাড়বে। এবং এতে করে যদি মিসট্রাস্টটা একটু ন্যারো ডাউন হয়ে একটা নেগোসিয়েশন হয়, এটা আর কি, এটা বলে আমি শেষ করছি।